আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশে কমছে ভারতের প্রভাব, আঞ্চলিক রাজনীতির নতুন মোড়। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই রয়েছেন। আর শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে দ্য গার্ডিয়ানের একটি নিবন্ধ আমাদের হাতে এসেছে। প্রিয় দর্শক, গার্ডিয়ানের নিবন্ধটি আপনাদের সামনে উপস্থাপন করছি, ভিডিওটি দেখতে থাকুন। এবারে জানাবো, জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে। প্রথম কোটা সংস্কার আন্দোলন, পরে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার। জানাবো, পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উস্কানিদাতা হৃদয় গ্রেপ্তার। সোমবার নেত্রকোনা জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর। তিনি বলেন, গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানিয়ে দেব, ঢাকার কড়া প্রতিবাদের ৪ দিনের মাথায় আবারও সীমান্ত হত্যা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক কিশোরী নিহতের ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া জানানোর ৪ দিনের মাথায় ফের ঘটল সীমান্ত হত্যার ঘটনা। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। জানিয়ে দেব, আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্ন জায়গায় রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় শপথে বহাল রয়েছে। তারা আবারও ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। দেশবাসীর জিজ্ঞাসা, তারা এখনও সেখানে কি করে থাকে? জনগণ চায় অবিলম্বে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। এবং সর্বশেষ জানাবো, এবার ভারতের 2 কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। জব্দ হবে সম্পদ। ভারতীয় 2টি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিক LNG-2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। গত 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে LNG গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশে কমেছে ভারতের প্রভাব, আঞ্চলিক রাজনীতিতে নতুন মোড়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। আর শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্য গার্ডিয়ান হান্না এলস পিটারসনের এক নিবন্ধে দাবি করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল। অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তার বিশ্বস্ত সঙ্গী। পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি। এ অবস্থায় গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনে অনেক হিসেব নিকেশ উল্টে গেছে। শ্রীলঙ্কা গার্ডিয়ানে একটি নিবন্ধ লিখেছেন সেন্টার ফর অল্টারনেটিভস বাংলাদেশ নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তিনি মালয়েশিয়ায় টেলর্স ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। ওই নিবন্ধে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ লিখেন, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এ অবস্থায় ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে কিভাবে নেভিগেট করবে তা প্রকাশের জন্য আগামী 3 থেকে 6 মাস হবে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে প্রভাব কমেছে ভারতের এবং ঢাকার সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে
সেই বলও রয়েছে এখন দিল্লির কোর্টে। গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশে লখনৌতে ৩ বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বক্তব্যে গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং হামাস ইসরায়েলের প্রসঙ্গ টেনেছেন। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির উপরও নজর রাখতে বলেছেন। এ বিষয়ে ডক্টর ইমতিয়াজ আহমেদের নিবন্ধে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যা বলেছেন তার পেছনে ৩টি গুরুত্বপূর্ণ কারণ সম্ভবত অবদান রেখেছে। প্রথমত, তিনি ঘরোয়া নির্বাচনী এলাকায় ভাষণ দিতে চেয়েছিলেন এবং ভারতীয় জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন, ভারতকে অপ্রত্যাশিত কিছু মোকাবেলা করতে হবে। তার এই অপ্রত্যাশিত শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনকে বোঝাতে চেয়েছেন, যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মূলত ভারতের মিডিয়া এবং কিছু নীতি নির্ধারক গত ৫ই অগস্টের পর তেমনই ইঙ্গিত দিচ্ছে। নিবন্ধে লেখক আরও লিখেছেন, তিনি নিশ্চিত ভারতের বেশিরভাগ অংশ অবশ্যই এই ঘটনায় পুরোপুরি হতবাক হয়েছে, কারণ গত ১ দশক বা তারও বেশি সময় ধরে ভারত বলে আসছিল বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে ভালো। এখন এখানে যে পয়েন্টটি অনুপস্থিত তা হলো ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল না, এটি ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে, আর সেটাই ব্যর্থ হয়েছে। ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, তিনি নিশ্চিত তারা অর্থাৎ ভারত এখন বুঝতে পেরেছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে জনগণের সঙ্গে সম্পর্ক রাখা অনেক ভালো। দ্বিতীয় কারণটি হলো, বহুমুখী বিশ্বে ভারত অন্যতম প্রধান শক্তি হিসেবে তার অবস্থান অর্জন করতে চায়। দেশটি অর্থনীতির আয়তনের দিক থেকে ইতিমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে। আর তৃতীয় কারণটি হলো বাংলাদেশের স্বাভাবিকভাবে না নেওয়া, যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের শাসনামলে। তাই ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন যে বার্তাটি ভারতীয় শ্রেণীবিন্যাস বা স্টক হোল্ডারদের কাছে পাঠানো হয়েছে, বিশেষ করে যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পানি বন্টন, সীমান্ত হত্যা, সার্ককে পুনর্জীবিত করা সহ আরও বেশ কিছু বিষয় ইতিমধ্যে উল্লেখ করেছেন। এর আগে তিনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ বক্তব্য দিয়েছেন। ডক্টর ইমতিয়াজ আহমেদ তার নিবন্ধে আরও বলেছেন, নয়াদিল্লি নিঃসন্দেহে নিশ্চিত যে বাংলাদেশের বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী সরকার থেকে ভিন্ন, সুতরাং তাদের সঙ্গে সেই অনুযায়ী কাজ করতে হবে। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে কোটা সংস্কার আন্দোলন, পরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার। এর আগে রোববার তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার এভিডেন্স নষ্ট করবার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আলামত নষ্ট করার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের এভিডেন্স যা আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দেবেন। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম। আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষ আইনি লড়াই কোনো আইনগত জটিলতা নেই, দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারো প্রতি যেমন জুলুম করা না হয় তেমনি কাউকে ছাড় দেওয়া হবে না। পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উস্কানিদাতা হৃদয় গ্রেপ্তার। গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নেত্রকোনা জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এনামুল হক সাগর। তিনি বলেন, গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকার কড়া প্রতিবাদের 4 দিনের মাথায় আবারও সীমান্তে হত্যা, যা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক কিশোরী নিহতের ঘটনায় বাংলাদেশ কড়া প্রতিবাদ জানানোর 4 দিন পর আবারও সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানায়, মৌলভীবাজারের জুড়ি উপজেলায় 13 বছর বয়সী বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক কড়া প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত 1 সেপ্টেম্বর ভারতীয় বিএসএফের গুলিতে সে নিহত হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সোমবার ফের সীমান্তে হত্যার ঘটনা ঘটল। এবার বিএসএফের গুলিতে
নিহত হয়েছে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর। গুলিবিদ্ধ হয়েছে আরও দুজন। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সীমান্ত হত্যা ভারত বাংলাদেশ এ দুদেশের মধ্যে সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় বলা হতো তখনও সীমান্ত হত্যা হতো। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো চাইলে সহযোগিতা করা হবে, তবে তার দ্বৈত নাগরিকত্বের গুঞ্জন বিষয়টি স্পর্শকাতর।